17 বছর বঞ্চিত হয়েছে বাংলাদেশ। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্র চলছে। বগুড়ার জনসভায় তারেক রহমান আঞ্চলিক উন্নয়নে এক গুচ্ছ প্রতিশ্রুতি। এই নির্বাচনে আমাদেরকে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। সারা দেশে বিরামহীন প্রচার প্রার্থীদের প্রতিশ্রুতির ডালি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে। আজ ফেনীতে জামায়াত আমিরের জনসভা। ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া হলেও নির্বাচনে ইশতেহার বাস্তবায়নের হার অর্ধেকেরও কম। জবাবদিহিতার অভাব বলছেন বিশ্লেষকরা। এটা একটা কারসাজি। এখন আপনি যখন আপনার কাছে যখন আমার কাজ থাকবে, তখন আপনার মনটা পটানোর জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলি। আপনি প্রচারণা করছেন যে তারিখ থেকে, ওই তারিখ থেকে এটা রিফ্লেকশন থাকা দরকার ভোট চাওয়ার ক্ষেত্রে। নাইকোর অবহেলাতেই টেংরাঠিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ। রায় আন্তর্জাতিক আদালতের। বাংলাদেশকে $4 কোটি 20 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। সাংবাদিকদের সুরক্ষায় সম্প্রচার ও গণমাধ্যম কমিশন গঠন জরুরি বললেন তথ্য উপদেষ্টা। তাড়াহুড়া না করার আহ্বান সংস্কার কমিশনের সাবেক প্রধানের। যুক্তরাষ্ট্রের অনুরোধে ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প। বৈরী আবহাওয়াই কারণ, স্বাগত জানালো কিয়েভ। ছাদখোলা বাসে রাজস্বিক অভ্যর্থনায় বরণ করা হলো সাফ ফুটসাল জয়ী নারী ফুটবলারদের। এমন সাফল্যে সকলের প্রতি কৃতজ্ঞতা অধিনায়ক সাবিনার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী দিনের সরকার জবাবদিহিতামূলক কিংবা গণতান্ত্রিক হবে কিনা তা নিশ্চিত করবে আসন্ন নির্বাচন। 12 ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশ কোন দিকে যাবে। বগুড়া নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে নওগাঁ ও রাজশাহীর সমাবেশে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফের আশ্বাস দেন। মধ্যরাত অপেক্ষায় বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠ। সেই প্রহর যেন শেষই হচ্ছে না। পথে পথে জনতার উপচে পড়া ঢল ঠেলে নিজ এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 19 বছর পর নিজ ভূমে তারেক রহমানের আগমন আর তাকে এক নজর দেখা যেন বগুড়াবাসীর জন্য অন্যরকম উপলক্ষ। একদিকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ছুটে চলা, অন্যদিকে নিজ নির্বাচনী এলাকা বগুড়া 6-এর প্রচারণা। মধ্যরাত পেরোনো এই নির্বাচনী সমাবেশ তাই ভিন্ন মাত্রা যোগ করে তারেক রহমানের জন্য। খানিকটা আবেগাপ্লুত তিনি। বগুড়ার সমাবেশে বিএনপি চেয়ারম্যান 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সক্রিয় ও সজাগ থাকার আহ্বান জানান। বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ। এই নির্বাচনে আমাদেরকে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। বগুড়া এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 19 বছর পর এলেন নিজ পিতৃভূমিতে তারেক রহমান, যিনি এই মাটির ভূমিপুত্র। তাকে এনে উচ্ছ্বসিত স্বাভাবিকভাবেই বগুড়ার মানুষ, এবং সেই সঙ্গে প্রত্যাশাও বেড়েছে অনেক। কেবলমাত্র বগুড়ার সন্তান হিসেবেই তারেক রহমানকে সীমাবদ্ধ করে রাখতে চান না তারা, বরং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান গোটা বাংলাদেশের বরপুত্র তারেক রহমানকে। এর আগে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। নওগাঁ ও জয়পুরহাটের বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষের ভোট চান তিনি। বলেন, বর্তমানে নির্বাচন ঘিরে ষড়যন্ত্রকারী পক্ষকে গত 16 বছরে কোনো আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি। সেই তারা নির্বাচনে নানান অপকৌশলের আশ্রয় নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান।
এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে, ব্যালট বাক্স পাহারা দিতে হবে। এর আগে দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা তুলে রাখতে হবে। 12 ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিতে হবে দেশের মানুষকেই। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল, পদ্মা ব্যারেজ নির্মাণ, আমির হিমাগার স্থাপন, বরেন্দ্র প্রকল্প চালু সহ উত্তর পশ্চিমাঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রিক নানান উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন তারেক রহমান। সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। ঝগড়া ফ্যাসাদ নয়, বিএনপি শান্তিতে বিশ্বাস করে বলে উল্লেখ করেন তারেক রহমান। নির্বাচনী কর্মকাণ্ডে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বগুড়া। ছুটির দিনে ভোর থেকে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা। রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন প্রার্থীরা। এই বিষয়ে জানাতে আফতাবনগর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, ছুটির ভোরে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, এই বিষয়ে জানাবেন আমাদের। আসলে সময় কিন্তু ফুরিয়ে আসছে, তাই প্রত্যেক প্রার্থী কিন্তু প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছেন, প্রতিটা মুহূর্ত ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। তাদের যে প্রতীক, আমি আছি আফতাবনগর এলাকায়, এখানে নাহিদ ইসলাম শাপলাকলিতে ভোট চাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। নাহিদ ইসলাম ঢাকা 11, বাড্ডা, ভাটারা, রামপুরা এই আসনে ভোট করছেন এবং তিনি শাপলাকলির পক্ষে ভোট চাইছেন, যে ভোটারদের কাছে যাচ্ছেন, তাদেরকে বোঝাচ্ছেন কেন শাপলাকলিতে ভোট দেবেন এবং এই শাপলাকলিতে ভোট দিলে দেশের কি কি উন্নয়ন হবে, দেশের কি কি পরিবর্তন হবে, সেই বিষয়গুলো কিন্তু ভোটারদের কাছে তিনি বলছেন, বোঝাচ্ছেন। অনেকেই বুঝতে পারছেন না গণভোটটা কি জিনিস এবং গণভোটে হাঁ দিলে দেশে কি কি পরিবর্তন হবে, সেই বিষয়গুলো কিন্তু নাহিদ ইসলাম বুঝিয়ে দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন ভোটারদের সাথে কথা বলছেন। খুব সকাল থেকে কিন্তু তিনি আফতাবনগর এলাকায় গণসংযোগে বের হয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এনসিপির শাপলাকলিতে ভোট করছেন ঢাকা 11 আসন থেকে নাহিদ ইসলাম, তার কাছে জানার চেষ্টা কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের। আমরা ভোটারদের অনেক সাড়া পাচ্ছি, মানুষজন তাদের প্রত্যাশার কথা বলতেছে এবং যেহেতু অনেক বছর পরে, প্রায় এক যুগেরও বেশি সময় পরে দেশে মানুষ মনে করতেছে যে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই জায়গায় মানুষের তো অনেক প্রত্যাশা যে এবার প্রকৃত জনপ্রতিনিধি আসলে তাদের দীর্ঘদিনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান তারা করবে। লেভেল প্লেইং ফিল্ড আছে, আপনার প্রতিদ্বন্দ্বী তো অনেক বেশি শক্তিওয়ালা অর্থবিত্তের মালিক, কি মনে হচ্ছে? লেভেল প্লেইং ফিল্ড তো এটা সারা দেশে ওভারঅলই নাই, সেটা বা বিঘ্ন হচ্ছে, একেবারে নাই সেটাও বলা ঠিক হবে না, কিন্তু নানাভাবে সেই জায়গাটা সংকুচিত হয়ে আসছে। ইলেকশন কমিশনের ভূমিকা, পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, তো সব মিলিয়ে তো এইটা আচরণবিধি ভঙ্গ হচ্ছে, কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তারা, এবং সব মিলিয়ে তো লেভেল প্লেইং ফিল্ডে খুব আছে, সমান মাঠ সমতল এটা আমরা বলতে পারবো না আর কি, কিন্তু আমরা মনে করি এই মাঠেও আমরা অবশ্যই নির্বাচনের জন্য আমরা কাজ করব এবং 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হয়, এটার জন্য আমরা সর্বাত্মক আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রাখবো। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন নাহিদ ইসলাম, এনসিপির শাপলাকলিতে তিনি ভোট করছেন। সকাল থেকেই কিন্তু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। আমরা ছিলাম ভোট থেকেই তার সাথে গণসংযোগে, দেখতে পাচ্ছি যে তিনিও কিন্তু ভোটারদেরকে বোঝাচ্ছেন কেন শাপলাকলি এবং কেন ভোট দিতে হবে। রাব্বি সিদ্দিকীকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আজ ফেনীতে যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
সেখানে সমাবেশস্থলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা জানবো তার কাছ থেকে সেখানকার খবরাখবর। ফয়সাল মাহমুদ, প্রস্তুতি কেমন দেখছেন? কয়টা নাগাদ শুরু হবে সমাবেশ? আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ জামায়াত ইসলামের ফেনীর যে তাদের যে আজকের বৃহত্তর সমাবেশ সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যে চারদিক থেকেই ফেনী জেলার যে সকল উপজেলাগুলো রয়েছে, যে সকল আসনগুলো রয়েছে, সেই সকল আসন থেকে ইতিমধ্যে আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু তারা ছোট ছোট মিছিলে কিংবা বড় বড় মিছিল নিয়ে তারা একে একে প্রবেশ করছেন এবং সেটি কিন্তু ফজরের নামাজের পর থেকেই কিন্তু তাদের এই মানুষের ঢল নেমেছে বলা যায় যে ফেনী সরকারি কলেজ মাঠে। আপনি দেখতে পাচ্ছেন সেই চিত্র। এখানে কিন্তু যদিও আরো এখনো পর্যন্ত কেন্দ্রীয় যে মেহমানরা রয়েছেন কিংবা তাদের যে ফেনী জেলার যে দায়িত্বশীল বা তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখনো সিনিয়র কেউই আসলে এসে পৌঁছাননি, কিন্তু তার আগেই কিন্তু আমরা দেখছি মাঠে অনেকটাই ভরে গেছে। বলা যায় যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে নির্বাচনের আগে ফেনীতে এই ধরনের একটি সমাবেশ এবং সেখানে জামায়াতের আমিরের আগমনকে তারা আসলে বেশ উচ্ছ্বসিত। তারা বলছেন যে এই আগমন আগামী নির্বাচনে তাদেরকে বেশ উৎসাহিত করবেন এবং যেহেতু জামায়াতের আমির ফেনীতে আসছেন, এক বড় সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। নির্বাচনের আগে তাদের উদ্দেশ্যে বেশ কিছু দিক নির্দেশনা থাকবে, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে জামায়াত ইসলামীর যে পরিকল্পনা সেটি নিয়েও তারা সেখান থেকে বার্তা দিবেন। সেখানে তারা যে বলেন চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ন্যায় ইনসাফের ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে ওঠার কথা বা যে স্বপ্নের কথা তারা বলেন, সেটির বার্তা কিন্তু আজকের এই ফেনী জেলা সরকারি কলেজ মাঠ থেকে দেওয়ার চেষ্টা করবেন এবং এখানকার যে স্থানীয় প্রার্থীরা রয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে, সেই প্রার্থীদেরও কিন্তু আজকে এই ফেনী জেলার মানুষের সাথে পরিচয় করিয়ে দেবেন জামায়াতের আমির। তো এখান থেকে এই ছিল আমার কাছে। ফয়সাল মাহমুদ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। চারদিকে মন্দ আলামত ফুটে উঠেছে বলেন তিনি। এখনো জনগণকে আস্থায় নিতে পারেনি নির্বাচন কমিশন। জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত পদক্ষেপ না নিতে পারলে ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে এবং সরকারকে। বৃহস্পতিবার রাজধানীতে দিনব্যাপী নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। মিরপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা 16 আসনের প্রার্থীর পক্ষে সমাবেশে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতে এই এলাকায় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। প্রত্যেকটি মানুষের জন্য সামাজিক নিরাপত্তা এবং বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে একজন সাধারণ শ্রমিকের বিচার হয়ে তাকে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারোর জন্য কোনো দায় মুক্তি নাই, ইম্পিউনিটি নাই। বিচার সবার জন্য সমান, সেই বিচারটাই আমরা নিশ্চিত করতে চাই। বৃহস্পতিবার সন্ধ্যায় বনানীর কামাল আতাতুর্ক মাঠে ঢাকা 17 আসনের নির্বাচনী সমাবেশে জামায়াত আমির বলেন, সমাজে আর কোনো বৈষম্য চায় না জামায়াত। গরিবের সন্তান অভাবের তাড়নায় যে স্কুলে যেতে পারে না, সেই সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র। রাষ্ট্র হবে তার মা, রাষ্ট্র হবে তার বাবা। তার মেধা বিকাশে রাষ্ট্র থাকবে তার পাশে। ওই যে বলেছি না, শ্রমিকের সন্তানও ইনশাল্লাহ আগামীতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই প্রতিভাগুলোকে আমরা চমকে দিতে চাই, আমরা বিকশিত করতে চাই, আমরা লুফে নিতে চাই, আমরা বুকে তুলে নিতে চাই। আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই। এরপর ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেন ডক্টর শফিকুর রহমান। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। এজেন্ডা এতটুকু যে আল্লাহ তাআলা মানুষের আমানতের বোঝা আমাদের ঘাড়ে দিয়েছেন। উই আর কম্পেলড টু সার্ভ দ্য পিপল। এর আগে সকালে মিরপুর 10 নম্বরে নিজ নির্বাচনী এলাকায় মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন 11 দলীয় ঐক্যের প্রধান। ভোট চান দাঁড়িপাল্লায়। এদিন ঢাকা 15 আসনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে অভিযোগ করেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালিয়ে জামাত নেতাকে হত্যা করা হয়েছে। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। কারওয়ান বাজারে ঢাকা 12, এরপর ঢাকা 14 আসনে সমাবেশে যোগ দিয়ে দুর্নীতি, চাঁদাবাজি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা জানান জামায়াত আমির। আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি।
আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। জামায়াত ক্ষমতা এলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। নির্বাচনের সভা সমাবেশ থেকে এমন সমালোচনার জবাব দেন ডক্টর শফিকুর রহমান। আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী ইশতেহার হলো জনগণের সাথে রাজনৈতিক দল ও প্রার্থীর লিখিত সামাজিক চুক্তি, যেখানে লিপিবদ্ধ থাকে প্রার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা। ভোটের ইতিহাসে দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের মানুষ অসংখ্য ইশতেহার দেখেছে, কিন্তু পরিসংখ্যান বলছে রাজপথে সেই উত্তপ্ত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হয়েছে 50 ভাগেরও কম। জবাবদিহিতা না থাকায় হচ্ছে না ইশতেহার বাস্তবায়ন বলছেন বিশ্লেষকরা, যা প্রতারণার শামিল। বিস্তারিত দেখুন রাসেল আহমেদের প্রতিবেদনে। ভোট এলেই দেখা মেলে সাজ সাজ রব। গগন বিদারী স্লোগানের ভিড়ে সবচেয়ে দামি যে দলিলটি সামনে আসে তা হলো নির্বাচনী ইশতেহার। 1991 সাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর প্রায় সব দলই উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি দিয়েছে। 2008 সালের পর থেকে তা আনুষ্ঠানিক ইশতেহারে রূপ নিয়েছে। গণতন্ত্র শক্তিশালী করা, নারীর কর্মসংস্থান, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন সহ বড় বড় প্রতিশ্রুতি ছিল দল ও প্রার্থীর ইশতেহারে। কেউ বলেছিল 10 টাকা সের চাল দেবে, কেউ বা ঘরে ঘরে চাকরি। তবে বিজয়ের পর বেশিরভাগ প্রতিশ্রুতি থেকে গেছে অধরা। দলের বাইরে বিজয়ী সংসদ সদস্যদের উদ্যোগও ছিল যৎ সামান্য। এখন হাতে পায়ে ধরছে যখন ইলেকশন আসছে তখন, আর যখন ইলেকশন শেষ হয়ে গেছে যখন হেরার আমার চিনে না। ক্ষমতা একজনের কাছে থাকে, খালি মানুষ পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতার সেটাই থাকে, ক্ষমতার দাপটও সেম থাকে। মনে প্রাণে চাচ্ছি যে যারা এই প্রতিশ্রুতি দিব শক্তভাবে রাখবে, আমরা তাদেরকে পাশে থাকবো, ইনশাল্লাহ তাদেরকে ভোট দিব। যারা প্রার্থী আছে তারা আগের মতো মন মানসিকতা নাই, আমার ধারণা কিছু না কিছু পরিবর্তন হবে। বিগত 3 দশকের অভিজ্ঞতা বড়ই তিক্ত। শিল্পায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিংবা সুশাসনের যে অঙ্গীকার ইশতেহারে করা হয়েছিল তার সিংহভাগই বাস্তবায়ন হয়নি। তবে কি দলগুলো কেবল ভোট টানার কৌশল হিসেবেই এই দলিল তৈরি করে? 2008-এ আওয়ামী লীগ যেগুলো বাস্তবায়ন করা ফরজ ছিল সেগুলো করারই বড় উল্টাটা করেছে। যেমন তাদের ইশতেহারে ছিল তারা ক্ষমতায় আসলে ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাবে। সদিচ্ছা বড় না আইন বড়, দুইটাই বড়, কিন্তু একটু হলেও বেশি বড় সদিচ্ছা। কারণ সদিচ্ছা যদি না থাকে তাইলে আপনি একেবারে সংবিধানে, যেমন মনে করেন সংবিধান চেঞ্জ করে ফেলছে। পলিটিক্যাল পার্টিগুলো কী করে, ঢাকায় বসে ওই মিডিয়ার সামনে একটা ব্রিফিং করে দেয়, যেটা পত্রপত্রিকা টেলিভিশনে আসে, বাট এটার বিস্তারিত জিনিস মানুষ জানতেই পারেন না। ইলেকশন কমিশনে হোক বা কোন একটা জায়গায় যেখানে হোক জমা দিয়ে দিক, যে আমরা এখানে জমা দিলাম, আমরা ক্ষমতায় গেলে এই ইশতেহারগুলো এইভাবে পাশ করব। ইশতেহার কেবল একগুচ্ছ ছাপানো পৃষ্ঠা নয়, এটি হওয়া উচিত একটি জবাবদিহিমূলক দলিল। দেশে প্রার্থী ভোটারের এই সামাজিক চুক্তি বাস্তবায়নের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। বিশ্লেষকদের মতে ইশতেহার বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা রাজনৈতিক সদিচ্ছার অভাব। ক্ষমতা টিকিয়ে রাখতে বেশি মনোযোগ দেয় দলগুলো। এটা একটা কারসাজি। এখন আপনি যখন আপনার কাছে যখন আমার কাজ থাকবে, তখন আপনার মনটা পটানোর জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলে আপনাকে জয় করলাম। একজন ভোটারও কি একথা বলছে যে ইলেকশন হয়ে যাওয়ার পরে এমপি সাহেবেরা আমাদের খোঁজ নিয়েছে বা আমার এই রাস্তাটা ঘাট করছে? তাদের মতে বাস্তবায়ন না হলেও ইশতেহার গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতের মানদণ্ড তৈরি করে। প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে কতটা ফারাক তাও পরিষ্কার হয়। ইশতেহারটা ঘোষণা করা হয় নির্বাচনের ঠিক অল্প কয়েকদিন আগে। এটা ঘোষণা করা উচিত তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে, অথবা যেদিন থেকে অ্যাটলিস্ট ক্যাম্পেইন শুরু হবে, প্রচারণা শুরু হবে তখন থেকে। কারণ আপনি প্রচারণা করছেন যে তারিখ থেকে, ওই তারিখ থেকে এটা রিফ্লেকশন থাকা দরকার ভোট চাওয়ার ক্ষেত্রে, যে আপনি কী নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, ভোটার কাছে যাচ্ছেন, ওই জিনিসটা কিন্তু এখানে অনুপস্থিত। বাস্তবসম্মত প্রতিশ্রুতি, শক্তিশালী জবাবদিহি ব্যবস্থার মাধ্যমে ইশতেহার বাস্তবায়নের আহ্বান জানান তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে আগের মতো সরল বিশ্বাস করছে না জনগণ। গণ অভ্যুত্থানের পর অনেক বেশি রাজনীতি সচেতন দেশের মানুষ চলাফেরা বিশ্লেষণ করছেন এসব প্রতিশ্রুতির। তাদের মতে আগামী সরকারকে দায়িত্ব নিতে হবে দেশ পুনর্গঠনে। দুর্নীতি ও আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার তরুণরাই নির্ধারণ করবেন কারা হবেন আগামীর জনপ্রতিনিধি। রুবেল হাসানের ছবিতে আরো জানাচ্ছেন সহকর্মী তানজিম শাফিন।
জাতীয় যুবনীতি অনুযায়ী 18 থেকে 33 পর্যন্ত বয়সসীমাকে বলা হচ্ছে যুবক বা তরুণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাদের সংখ্যা প্রায় 4,32,00,000 লাখ, তাই বলা বাহুল্য এই 1/3 ভোটারই নির্ধারণ করবেন ক্ষমতার সুইং হচ্ছে কোন দিকে। 24 সালে সফল আন্দোলনের পর অধিকারের প্রশ্নে আরো বেশি সজাগ তরুণরা। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে এবারই প্রথম ভোটের সুযোগ পেলেও স্বচ্ছতা ও জবাবদিহিতার সরকার চান তারা। কাউকে ভাবাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুগোপযোগী শিক্ষার পাশাপাশি আবার কারো চাওয়া কর্মসংস্থান। আপনার সাথে তর্ক বিতর্ক আমার থাকতেই পারে, সেই জন্য একটা মানুষকে আমি মেরে ফেলবো। আচ্ছা, সে মারার জন্য তারা অস্ত্রগুলো কই পাচ্ছে? আর সেখানে আমাদের সরকাররা কি করতেছে, প্রশাসন কি করতেছে? আমাদের হাদি ভাই এই যে মারা গেল, তার কিন্তু এই যে হচ্ছে হ্যাঁ বিচার হবে হবে এত আন্দোলন হলো, তাও কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো এটা নিশ্চয়তা পাই নাই যে আসলে এটা কি হবে। আন্দোলনের পর থেকে নারীদের যে একটা সমস্যা হয়েছে, তাদের স্বাধীনতা নাই, তারা বের হইতে ভয় পায় বাসা থেকে। ঠিক আছে, এটা কেন ভয় পায়? কারণ আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করে, তারা দাঁড়িয়ে থাকে। একটা রাস্তা দিয়ে একটা ছেলে গেলে একটা মেয়েকে কেন টিস করবে? বিশ্বে 100টা ভার্সিটির মধ্যে বাংলাদেশে কোনো ভার্সিটি নেই। তার মানে আমরা কতটা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। আজ স্টুডেন্ট আমরা চাই যে একটা ভালো শিক্ষা গ্রহণ করতে, কর্মসংস্থান খুলে দেয়া বা এর চাইতে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া শিক্ষিতদের জন্য, এটাই সবচেয়ে উত্তম। ভাতা হয়তো একটা সংসার ঠিকঠাকভাবে চলে না। ভোট দেওয়াটা সবার জন্য জরুরি, এর জন্য গতবার ভোট দিই নেই, কিন্তু এবার অবশ্যই ভোট দেব। এবার নারী ভোটার সংখ্যা প্রায় 6,29,00,000, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। যে দলই ক্ষমতায় আসুক, বিরাট এই জনগোষ্ঠীর রায় প্রয়োজন হবে তাদের। এরই মধ্যে বড় দুই জোট সহ প্রার্থীরা আলাদা পরিকল্পনা এনেছে নারীদের সামনে। তবে নারী ভোটাররা বলছেন দলগুলোর এসব প্রতিশ্রুতি তৈরি করছে নতুন প্রশ্ন। তাদের চাওয়া সমান সুযোগ, নিরাপদ কর্মক্ষেত্র। বিএনপিকে পূর্বে আমরা দেখেছি, তাদের দুর্নীতির লিস্ট তো কম না। এখন তারা কতটুকু শুধিয়েছে সেটা জানি না। আর জামাতরা যে ধরনের বক্তব্য তারা দিচ্ছে, আপনারা ঘরে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে সম্মান করব, এটা একটা চায় না। মেয়েদের নিরাপত্তা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার। সেটা হচ্ছে বিগত সরকারের কাছ থেকে ওই রকম ভাবে দেখা যায় নাই, কিন্তু নির্বাচিত সরকার যেন এটা নিশ্চিত করে। অভ্যুত্থানের পর এখনো ঘুরে দাঁড়াতে পারেননি ব্যবসায়ীরা। তারা আশায় বুক বাঁধছেন নির্বাচিত সরকার এলে কমবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিনিয়োগ ও সচল হবে অর্থনীতি। সামনে নির্বাচন, মার্কেটে কাস্টমার কম, বেচে কিনা কম। এক মুঠো ভাত জোটাতে খুব কঠিন ব্যাপার আছে। তা আশা করি একটা নির্বাচিত সরকার আসলে আমরা ইনশাল্লাহ সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারবো। দলীয় একটা সরকার আসলে দেশের পরিস্থিতি ভালো হবে, দেশ স্থির হবে, এখন তো অস্থির। সর্বস্তরের মানুষের ভাবনায় সিন্ডিকেট মুক্ত বাজার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সরকার সিন্ডিকেট করে, পুলিশ, সেনাবাহিনী সবাই সিন্ডিকেট করে। কেউ বাংলাদেশ ভালো না, 2 টাকার জিনিস 10 টাকা লয়। নিজেকে পরিশুদ্ধ হইতে হবে রাজনৈতিক দলগুলোকে। ওর নিজের যে জিনিসগুলো আছে, কালচারগুলো আছে, তারপর অনেক দিন ধরে যে প্র্যাকটিসগুলো আছে, নেগেটিভ প্র্যাকটিসগুলো, এগুলো আগে বন্ধ করতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা শিল্প কারখানা করার জন্য যারা ঢাকার শহরের যে যানজট তাহলে কমে যাইব। আকাশ কুসুম প্রত্যাশা নয়, জনগণ চাইছে নির্বাচিত সরকার সঠিক ব্যবস্থাপনায় গতিশীল রাখবে দেশের চাকা, যেখানে বিগত দুর্নীতি আর অনিয়মের শৃঙ্খল ভেঙে জনকল্যাণ হবে নেতার ব্রত। সেই নেতাকে খুঁজে নিতে প্রায় 12,77,00,000 ভোটার 12 ফেব্রুয়ারির অপেক্ষায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের মামলায় অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। 2005 সালে সংঘটিত ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ক্ষতিপূরণ বাবদ $4,20,00,000 মার্কিন দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 516 কোটি টাকা সমান। এই নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস, ইকসিট। নাইকোর অবহেলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত এই রায় দেওয়া হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান জানান, 2016 সালে নাইকোর বিরুদ্ধে প্রায় 9,250 কোটি টাকা, যা প্রায় 117 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে এক্সিডে মামলা করে বাপেক্স। সেই মামলার চূড়ান্ত আদেশে ক্ষতিপূরণের নির্দেশ এলো। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে, নাইকোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনাতেই খনন কাজ পরিচালিত হচ্ছিল। 2005 সালে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে 2টি মারাত্মক বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে গ্যাস ক্ষেত্রের মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়।
জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে এটি উপস্থাপন করা হতে পারে, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সব অংশীজনদের নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও এতে অংশ নেয়নি সাংবাদিক ও মালিক পক্ষের বড় সংগঠনগুলো। সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন নামে আলাদা দুটি কমিশন করতে চায় সরকার। গেল সোম ও মঙ্গলবার এই দুই কমিশনের অধ্যাদেশের খসড়া ওয়েবসাইটে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরে জাতীয় গণমাধ্যম কমিশনের অধ্যাদেশের খসড়ার মতামত দিতে 3 দিনের সময় বেঁধে দেয় মন্ত্রণালয়। বৃহস্পতিবার জাতীয় তথ্য ভবনের সব অংশীজনদের নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও এতে অংশ নেননি সম্পাদক পরিষদ, অ্যাডকো, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিজেসি সহ বড় কয়েকটি সংগঠনের প্রতিনিধি। আমরা চাই গণমাধ্যম কমিশনটা হোক। গণমাধ্যম কমিশনের আইনটা যদি করা সম্ভব হয় তাহলে সরকার একটা ভালো কাজ করবে। খুব তাড়াহুড়া করার কারণে সবার মতামত হয়তো সরকার এখনো নিতে পারেনি। আমি আশা করি যে আগামী 4-5 দিনের মধ্যে আরও যারা অংশীজন আছেন তাদের সাথে কথাবার্তা বলে সরকার তাদের মতামতটা নিতে পারবেন। এ সময় সাংবাদিকদের সুরক্ষা ও তথ্য সরবরাহে স্বাধীনতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বৈঠকে যারা আসেননি তাদের সাথে পরে যোগাযোগ করে নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। সম্প্রচার নিয়ে আইন এবং একটা গণমাধ্যম কমিশন আইন, এটার ব্যাপারে আমার ধারণা মোটামুটি একমত হলো। এখানে কিছু গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আজকে আসেননি, এটা হয়তো বা গতকালই তো তাদেরকে বলা হয়েছে, আমরা তাদের সাথে আলাদা করে কথা বলে নেব। আমরা চেষ্টা করব আমাদের সময় আইন দুটো অন্তত চূড়ান্ত করে যেতে। সাংবাদিকতা ও সাংবাদিক সুরক্ষায় এই আইন জরুরি বলে মন্তব্য করেন উপদেষ্টা। কেউ যদি মতামত দিতে চায় আগামী রোববারের মধ্যে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আমরা যেহেতু এত পরিশ্রম করছি, আমরা তো চাইবই যে ফাইনালিটিটা রিচ করুক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নাটোর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারণার সময় তার সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন 3 জন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিয়াস মাবিয়ার মোড়ে এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের অভিযোগ, সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তিনি। এ সময় বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর কয়েকজন সমর্থক লাঠি সোঁটা নিয়ে তার সমর্থকদের উপর হামলা করে। এতে 3 জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধানের শীষের প্রার্থী জানান তার সমর্থকরা কোনো হামলা করেনি। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের 197টি কেন্দ্রে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী উত্তাপে গরম সারা দেশ। গেল 1.5 মাসে গোপালগঞ্জেই ঘটে গেছে একের পর এক সহিংসতার ঘটনা। ককটেল বিস্ফোরণ, হামলা পাল্টা হামলায় আতঙ্কও ছড়ায় জেলা জুড়ে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে জেলাবাসীর। অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনায় নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে ভোটাররা। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবারের নির্বাচন প্রতিহতের ঘোষণা দেয়ায় স্থানীয়দের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। যেখানে সেখানে মারামারি, ফসাদ, গন্ডগোল হচ্ছে। তা অনেকেই ভোট দিতে যাবে, কিন্তু অনেকে যাবে না। কেন যাবে না? যে আমার জীবনটা খোয়াবো, বম টম মারতে পারে ছেলে পেলে। আমি অবশ্যই উৎসাহিত যে আমি আমার জীবনের প্রথম ভোট দিতে যাব, কিন্তু অবশ্যই এখানে একটা সিকিউরিটি পারপাস আছে। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি জীবনেও ভোট দিতে যাব না। 12 তারিখে যে ভোট কেন্দ্রে যাব এটার তো আসলে কোনো নিশ্চয়তা পাচ্ছি না, কারণ প্রশাসন কি করে। এইসব ঘটনাকে সামনে রেখে গোপালগঞ্জের 3টি সংসদীয় আসনের 397টির মধ্যে 197টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহিংসতার আশঙ্কায় এসব কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা। ভোট প্রদানের জন্য প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তাদের। প্রশাসনের যে ব্যবস্থাটা, এটা হচ্ছে আমাদের একটু সেফলি ভোটটা দিতে পারলে আমাদের জন্য ভালো হয়, যেহেতু আমরা নতুন ভোটার। প্রশাসন যদি আমাকে সেইভাবে ভালো দিক নির্দেশনা আমাকে জনগণের পিছনে থাকে, তাহলে আমরা মনে করেন ভোট দিতে যাবো। নাহলে এটা গোপালগঞ্জ ভাই, এটা আওয়ামী লীগের এলাকায় জায়গা মনে করেন জীবনের ভয় সবারই আছে। আমার মধ্যে আশঙ্কা কণ্ঠকে দেখি, যদি দেখি যে নিরাপত্তা আছে তাহলে যাবো, গ্রামে যাবো না।
শতভাগ সতর্ক থেকে বিভিন্ন বাহিনী সহ সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নিরাপত্তা বলয়ের মধ্যে সবাই আমরা আছি, কাজেই কোনো দিক থেকে কোনো বিষয়ে শঙ্কা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। 100% সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ আমরা এনশিওর করতে পেরেছি এবং এই পরিবেশ বজায় থাকবে। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরে অতীতের রাজনৈতিক সহিংসতা মাথায় রেখে বিভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানিন অর্নি, যমুনা নিউজ। ক্রমে উত্তপ্ত হচ্ছে পটুয়াখালী 3 আসনের নির্বাচনী পরিবেশ। ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি জোটের প্রার্থী বিপি নূর ও বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ। এদিকে ভোটাররা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীকে বেছে নিতে, আর বাড়তি নজরদারি ও বিচারিক তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। তফসিল ঘোষণার পর পটুয়াখালীর 4টি আসনের মধ্যে 3টিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চললেও পটুয়াখালী 3 আসনে বিরাজ করছে উত্তেজনা। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে প্রতিদিনই চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার নির্বাচনী সভায় চলছে কথার লড়াই। গেল রোববার ফেসবুক লাইভে হামলার শঙ্কার কথা জানান নুরুল হক নূর। পরদিন দশমিনা উপজেলার চর বোরহান এলাকায় তার ক্যাম্পে হামলা হয়। একই রাতে হাসান মামুনের ঘোড়া প্রতীকের ক্যাম্পেও ঘটে ভাঙচুরের ঘটনা। এসব ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থীকেই দায়ী করে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন নুরুল হক নূর। অপরদিকে নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূর এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন হাসান মামুন। প্রশাসনের এই বিষয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার এবং তার সাথে যারা এই সমস্ত অপতৎপরতায় জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা দরকার। এলাকায় যদি একটা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হয়। পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হয় না যে তারা যে কোনো দুর্বৃত্তের হামলার বিরুদ্ধে মানুষের পক্ষে দাঁড়িয়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি ভোট কার্যকরভাবে তারা করতে পারে কিনা, এটা নিয়ে আমারও সন্দিহান। ভোটাররা বলছেন তারা চায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে। যোগ্য প্রার্থীরা ভোট দিই, তাদের কাছে যে সুখ দুঃখের কথা বলবো, তাদের কাছে আমরা যাব। আমরা শান্তি চাই দেশে। ভোট পর্যন্ত পরে তখন মেম্বার এমপি এরা আসে, পরে ভোটে জিততে গেলে আর আসে না, খবরও নেন। সে জনগণের সেবা করলে হইবে, আমার কিছু দিতে লাগবে না। দুই প্রার্থী পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও প্রশাসন বলছে এলাকায় নজরদারি চলছে। এই ধরনের পরিস্থিতি যাতে না হয় আমরা আরো আমাদের ভিজিবিলিটি এবং ডেভেলপমেন্ট বাড়াবো এবং প্রয়োজনে আমরা সেনা আর্মির সহযোগিতা নেব। ক্যাম্প ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। পরিবেশ শান্ত রাখার ব্যাপারে বদ্ধপরিকর নির্বাচন সংশ্লিষ্টরা। আমাদের তরফ থেকে আমরা তৎপর থাকব, কোনো ধরনের সমস্যা যদি হয় তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। আর ওনার যে অভিযোগ, এই অভিযোগটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি যেটি আছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, সেখান থেকে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আসনটিতে জামায়াতের জেলা নায়েবে আমির মোহাম্মদ শাহ খানম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং ইসলামিক আন্দোলনের আবু বক্কর সিদ্দিক হাত পাকা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নরসিংদীর বেলাবতে নিখোঁজের 3 দিন পর একটি ডোবা থেকে পোল্ট্রি ব্যবসায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা এলাকার একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত আজিমুল কাদের ভুইয়া ওই এলাকার বাসিন্দা। স্বজনরা জানায়, গত 27 জানুয়ারি রাতে তিনি নিজের পোল্ট্রি খামার থেকে বাড়ির উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পায়নি স্বজনরা। নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ক্রেতা দর্শনার্থীদের আনাগোনায় জমজমা ডিজিটাল ডিভাইস এক্সপো। নানা অফার আর মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকৃষ্ট করছেন প্রযুক্তি ব্যবসায়ীরা। হালনাগাদ পণ্য ক্রয়ের পাশাপাশি এগুলো ব্যবহারের সুযোগ পেয়ে বেশ খুশি দর্শনার্থীরাও। 100টিরও বেশি দেশি বিদেশি আইসিটি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে উৎপাদন সক্ষমতা এবং নতুন প্রযুক্তির অগ্রগতি তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। জমে উঠেছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026। প্রযুক্তি উদ্যোক্তা, প্রযুক্তি প্রেমী আর বিপণনকারীদের পদচারণায় মুখর এখন রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। একই সাথে পণ্য কেনা আর নিত্য নতুন প্রযুক্তির অভিজ্ঞতা নিচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। ক্রেতা আকৃষ্ট করতে আয়োজকরাও নানা অফার আর মূল্য ছাড়ের ঘোষণা দিচ্ছেন। সুযোগ লুফে নিতে সব বয়সী প্রযুক্তিপ্রেমীরা ভিড় করছেন স্টলগুলোতে। এরকম
একটা এক্সিবিশন যেখানে সবাই টেকনোলজি ইনোভেশন নিয়ে এভাবে ঘাটাঘাটি করছে, জানছে, এআই নিয়ে জানছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। মেলাতে যে অথেন্টিক জিনিসগুলো পাওয়া যায় বা যারা ইম্পোর্টার বা যারা মেকার তারাই তো এখানে থাকে, মূলত এই জন্যই আসা। সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো এক্সপিরিয়েন্স করা যাচ্ছে এদিকে আসে, আর অনেক বাজেট ফ্রেন্ডলি অনেক কিছু পাওয়া যাচ্ছে এদিকে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তৈরি হালনাগাদ প্রযুক্তি পণ্য, স্মার্টফোন সহ দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ মোবাইল জোন ঘিরে। প্রদর্শনীতে বিশেষ ছাড়ে পণ্য কেনার পাশাপাশি আছে সর্বোচ্চ 40% ছাড়ে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কেনার সুযোগ। গেমিং আর এআই বেসড ডিভাইসগুলো আছে আগ্রহের শীর্ষে। উপলক্ষে যে ডিসকাউন্টটা দিচ্ছি এটা তারা নিতে পারবে আর কি, কম যাদের কম বাজেট তারা নিতে পারবে। তারা দেখে গেমিং প্রসেসর দেওয়া আছে কিনা, তারপরে দেখে যারা ব্যাটারি ব্যাকআপটা যেরকম ভালো পায়, ব্যাটারি ব্যাকআপটা বেস্ট পাচ্ছে, কার্ভনেস, স্মুথনেস, রোবোটিক্স সব কিছুতে যে লেটেস্ট লাস্ট পর্যন্ত যে আপডেটগুলো আছে এই জিনিসগুলো মেলাতে প্রদর্শন করা হয়েছে। শুধু ব্যক্তিগত ব্যবহার নয়, ব্যবসায়িক কাজকর্মে কিভাবে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা যায় তার সমাধানও তুলে ধরছে অনেক প্রতিষ্ঠান। ল্যাপটপ থেকে শুরু করে উন্নত প্রযুক্তির নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে হাজির হয়েছে বেশ কিছু বৈশ্বিক প্রতিষ্ঠান। অফিস সলিউশন এবং আমাদের টেকনোলজি যত নতুন নতুন প্রোডাক্ট আসছে সবই আমরা মোটামুটি কাস্টমারদের দেখানোর চেষ্টা করতেছি। প্রতিটা প্রোডাক্টে যেমন আপনি যে আসুসের যে কোনো ল্যাপটপ কিনলে 5,000 টাকা পর্যন্ত একটা ক্যাশব্যাকের অফার পাচ্ছেন। এটা শুধু আসুসের সীমাবদ্ধ না, এটা সব ব্র্যান্ডই কম বেশি দিচ্ছে। 4 দিনের এই প্রদর্শনী শেষ হবে আগামী শনিবার। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের অনুরোধে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া। তীব্র শীত ও বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ফলে 1 সপ্তাহের জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ অন্যান্য শহরগুলোতে হামলা বন্ধ রাখবে রাশিয়া। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন তার ব্যক্তিগত অনুরোধেই সাময়িকভাবে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে মস্কো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ওয়াশিংটনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে কিয়েভ। কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। সাময়িক যুদ্ধবিরতির মূল কারণ অঞ্চলটির অস্বাভাবিক তাপমাত্রা। বর্তমানে কিয়েভে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।